আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ন্যাশনাল কলেজে স্কুল শাখা অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমি নবম দশম শ্রেণীর ব্যবসা উদ্যোগের একাদশ অধ্যায় নিয়ে আলোচনা করব। এই অধ্যায়ের নাম হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এই অধ্যায়ে এটি আমার চতুর্থ ক্লাস। এর আগে আরও 3টি ক্লাস হয়েছে, তোমরা যারা মিস করে ফেলেছো তারা অবশ্যই গত সপ্তাহের ক্লাসগুলো এরকম প্রতি বৃহস্পতিবার ক্লাস হচ্ছে ব্যবসা উদ্যোগের, তো এই অধ্যায়টি তোমরা পাবে এবং এই অধ্যায়ের উপর যে 3টি ক্লাস হয়েছে সেগুলোও তোমরা পাবে। অতএব যদি কেউ মিস করে ফেলো তাহলে আগের ক্লাসগুলো দেখে নিবে। আগে তোমাদের ব্যবসায়ের নাম দেখো, অধ্যায়টির নাম হচ্ছে ব্যবসায় নৈতিকতা ও সামাজিক দায়বদ্ধতা। এই অধ্যায়ের প্রথম ক্লাসে আমি মূল্যবোধ, নৈতিকতা, ব্যবসায় নৈতিকতা, নৈতিকতার গুরুত্ব এ নিয়ে আলোচনা করেছি। দ্বিতীয় ক্লাসে সামাজিক দায়বদ্ধতার উপর ধারণা দিয়েছি এবং আমাদের দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে তারা কি কি সামাজিক কার্যক্রম পালন করছে সেগুলো বলেছি এবং প্রতি ব্যবসায়ীদের যে সামাজিক দায়বদ্ধতা রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। তো আজকে আমি যেই বিষয়ে আলোচনা করব সেই আলোচ্যসূচি হচ্ছে আমার পরিবেশ দূষণ ও ব্যবসা। ব্যবসা কি করে পরিবেশ দূষণ করে সেটা নিয়ে আমি আজকে আলোচনা করব। তো আসো দেখি আমরা কি করে ব্যবসা পরিবেশ দূষণ করে। আসলে একদম অপ্রিয় হলেও এটা সত্যি যে ব্যবসা পরিবেশ দূষণের যেই দায়ী। ঠিক আছে, কি করে দায়ী দেখো, ব্যবসা কি করছে, ব্যবসা করতে গেলে যেসব বজ্র পদার্থ থাকে সেগুলো সঠিকভাবে ব্যবস্থাপনা না করে আমাদের দেশে কলকারখানার যে বজ্র থাকে সেগুলো নদী পানিতে ফেলে দেওয়া হয়। তোমরা যদি বরিশাল যাও তাহলে লঞ্চ ঘাটে বুড়িগঙ্গা নদী দেখবে, সেখানে পানি একদম কালো হয়ে গেছে, কারণ বুড়িগঙ্গা নদীর পাশে অনেক কলকারখানা স্থাপিত হয়েছে এবং সেগুলো থেকে যে বজ্র পদার্থ সেগুলো সঠিক ব্যবস্থাপনা না করে আমরা সরাসরি কি করছি, পানিতে ফেলে দিচ্ছি। আমি শীতলক্ষ্যা নদী দেখেছি, সেখানেও পানির অবস্থা এই রকম খারাপ হয়ে যাচ্ছে, দিন দিন আরও খারাপ হচ্ছে। তার মানে কি হচ্ছে, ব্যবসা করতে গেলে বজ্র পদার্থ বের হবে, সেগুলো যদি আমরা যত্রতত্র এভাবে ফেলে দিই তাহলে আমাদের পরিবেশের উপর খারাপ প্রভাব বিস্তার করছে। যেমন চামড়া শিল্পে বা বস্ত্র শিল্পে কাপড় রং করতে গেলে যেই কেমিক্যালগুলো ব্যবহার করা হয় এবং পরবর্তীতে সেই কেমিক্যালগুলো যে ফেলে দেওয়া হয় পানির মধ্যে, এই পানির সাথে মিশে পানি নোংরা হয়ে যাচ্ছে, দূষিত হয়ে যাচ্ছে, যার ফলে পানিতে বসবাসকারী বিভিন্ন জলজ প্রাণী বাঁচতে পারছে না, তাদের বসবাসের অনুপযোগী হয়ে যাচ্ছে। এভাবে কি আমাদের পানি দূষিত হচ্ছে। তারপর দেখো কলকারখানার কালো ধোঁয়া, যদি কেউ ইটের ভাটা দেখে থাকো, যে ইটের ভাটা থেকে প্রচুর ধোঁয়া বের হয়, সেই ধোঁয়া বাতাসে বায়ুর সাথে মিলে বায়ুকে দূষণ করছে। এছাড়াও যানবাহনে, যারা যানবাহনের ব্যবসার সাথে জড়িত তারা উন্নত নয় এমন যানবাহন কি রাস্তায় চলাচল করছে, মানে রাস্তা চলাচলে অনুপযোগী যানবাহন যা থেকে ধোঁয়া বের হচ্ছে, এর মাধ্যমেও কি বায়ু দূষণ ঘটছে। এই যে দেখো ব্যবসা করতে গেলে কিন্তু কি হচ্ছে, পানি দূষণ হচ্ছে, বায়ু দূষণ হচ্ছে। মাটি কিভাবে দূষিত হচ্ছে আমরা জানি যে আবাসন প্রকল্পগুলো, হাউস বিল্ডিং যে হচ্ছে সেগুলো কিভাবে হচ্ছে, দেখো মাটি ভরাট, নদী নালা খাল বিল এগুলো ভরাট করে করে আবাসন প্রকল্প গড়ে উঠছে, যার কারণে মাটির উর্বরতা নষ্ট হচ্ছে, আবার চাষের জমি কমে যাচ্ছে, পাহাড় কেটে গাছপালা কেটে মাটির উর্বরতা নষ্ট করা হচ্ছে বা নিম্নমানের সার ব্যবহার করে মাটির উর্বরতা নষ্ট করে দিচ্ছে। এভাবেই কিন্তু ব্যবসা আমাদের পরিবেশের উপর প্রভাব বিস্তার করছে, তাই না? তাহলে আমরা এখন যে এতটুকু আলোচনা করলাম এদিকে আমরা বুঝতে পারছি যে ব্যবসা কিভাবে পরিবেশ দূষণ করছে। এখন তোমাদের বইয়ে একটা কর্মপত্র 3 নামে একটা আছে, সেখানে দেয়া আছে ব্যবসার মাধ্যমে কিভাবে বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ ও ভূমি দূষণ হচ্ছে এবং এগুলো পরিবেশের উপর কীরকম প্রভাব ফেলছে। আমি প্রায় প্রতিদিনই এক কথা বলি যে আমি যখনই ক্লাসটা নিব তখন তোমরা অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসবে। যদি আমার সাথে সাথে তোমরা এই বিষয়গুলো লিখে ফেলো তাহলে কিন্তু তোমাদের
এখনই পড়াটা রেডি হয়ে যাচ্ছে, তৈরি হয়ে যাচ্ছে, আর পরে যদি করতে যাও তখন কিন্তু মনে থাকবে না আমি কি কথা বলেছিলাম, কি পড়িয়েছিলাম, সেটা কিন্তু সেভাবে মনে থাকবে না। এজন্য আমি চাচ্ছি যে তোমরা এখন অবশ্যই খাতা এবং কলম নিয়ে বসো এবং আমি যেই বিষয়গুলো আলোচনা করব সেগুলো তোমরাও আমার সাথে সাথে লিখে ফেলবে, ঠিক আছে? আমরা যদি জানি যে বায়ু দূষণের কারণ কি, ব্যবসা কিভাবে বায়ু দূষণ করছে, ঠিক আছে? বায়ু দূষণ হচ্ছে কিভাবে, দেখো, যত্রতত্র মানে যেখানে সেখানে ময়লা ফেলা, যেখানে সেখানে ময়লা ফেলার কারণে আমরা দেখি যে দেখো আমাদের বাড়িঘরেও যে ময়লা থাকে সেগুলো যে ময়লা নিতে আসে যে লোকগুলো, তারা যে রাস্তা বড় নির্দিষ্ট ডাস্টবিন থাকে সেখানে না ফেলে সে বিনের বাইরেও অনেকগুলো ময়লার স্তূপ দেখা যায় যেগুলো বাতাসে বায়ুর সাথে মিশে যাচ্ছে, সেভাবেও কিন্তু বায়ু দূষণ হচ্ছে। তারপর দেখো কলকারখানার ধোঁয়া, কারখানার কালো ধোঁয়া, আমি একটু আগে উদাহরণ দিয়েছিলাম যে ইটের ভাটার কথা। তোমরা যদি কেউ, আমি দেখেছি সাভারে যাওয়ার পথে মানিকগঞ্জের সাভারের একটু পরে বেশ কিছু ইটের ভাটা আছে এবং সেখান থেকে অনেক কালো ধোঁয়া বের হচ্ছে এবং সেখানে শ্বাস নিতে মানুষের একটু কষ্ট হচ্ছে, এই কারণে কিন্তু বায়ু দূষণ হচ্ছে। তারপর হচ্ছে যানবাহনের ধোঁয়া, যানবাহনের, আমাদের দেশের যে বাসগুলো দেখবে যানবাহনের ধোঁয়া, সেগুলো প্রায় সময়ই বাসের পিছনের দিকে যদি তোমরা দেখো যে কালো ধোঁয়া বের হচ্ছে, বা যদি কেউ বাসে উঠে থাকো সেখানে যে ইঞ্জিন কভারটা থাকে সেখান থেকে গরম একটা ধোঁয়া বের হচ্ছে, যেটা বায়ু দূষণের জন্য ক্ষতিকারক, বায়ু দূষণের একটি কারণ। তারপর দেখো এখন আমরা জানবো এগুলো পরিবেশের উপর কি ধরনের প্রভাব ফেলছে। দ্রুত যেখানে সেখানে কি হচ্ছে, বায়ু দূষিত বায়ু ছড়িয়ে পড়ছে, ছড়ায়, দূষিত বায়ু ছড়ায়। তারপর এই যে এইসব ধোঁয়া যত বেশি ছড়িয়ে যায় এর সাথে রোগ জীবাণু সংক্রমণ বৃদ্ধি পায়, রোগ জীবাণুর সংক্রমণ বৃদ্ধি পায়। তোমরা লিখছো তো সবাই। তারপর যদি দেখি কি হয়, এই যে ধোঁয়াগুলো কি হয়, শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রাণীর দেহে ঢুকে যায়, প্রাণী দেহে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে, যার কারণে কি মানুষের স্বাস্থ্যের হানি ঘটে, ঠিক আছে? আচ্ছা আমি একটু দেখি লেখাগুলো বোঝা যাচ্ছে কিনা। মাঝে মাঝে কিন্তু এরকম হচ্ছে যে, আচ্ছা দেখি একজন লিখেছে যে দেখা যাচ্ছে না, স্ট্যান্ড একটু কাছে নিয়ে দেখি, অনেক ছোট দেখা যাচ্ছে মনে হয়। আচ্ছা আমি আরেকটু কাছে নেই, মনে হয় এখন একটু দেখা যাচ্ছে। আশা করি এখন দেখা যাবে। আচ্ছা ঠিক আছে, এখন যদি দেখো তাহলে কি হচ্ছে, কিভাবে আমাদের বায়ুটা দূষণ হচ্ছে, ব্যবসা করতে গেলে কিভাবে বায়ু দূষণ হচ্ছে এবং পরিবেশের উপর কী প্রভাব হচ্ছে। এরপর যদি আমরা এখানে দেখি যে কিভাবে
ব্যবসার মাধ্যমে বায়ু দূষণ গেল, এখন আমরা করব হচ্ছে বায়ু দূষণ শেষ, ঠিক আছে। এখন আমরা করব কিভাবে পানি দূষণ হচ্ছে। তাহলে আমরা করি, তোমরা লেখো, যেহেতু আমার বোর্ড আমার সুবিধা আমি এটা মুছে করছি, তোমরা নিচে নিচে লিখবে, ঠিক আছে। এখানে আমি যেরকম মুছে পানি লিখে ফেললাম, তোমরা কিন্তু তা করতে পারবে না, তোমরা লিখবে, ঠিক আছে। পানি দূষণের কারণ, পানি কিভাবে দূষিত হচ্ছে, শিল্পের তরল বজ্র, এই যে বললাম না কাপড় রং করতে গেলে বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার করা হয়, সেই তরল বজ্রগুলো কি করা হয়, নদী নালায় নিক্ষেপ করে, তারপর তো যত্রতত্র পয় নিষ্কাশন, আমাদের যে সোয়ারেজ ব্যবস্থাটা, তোমরা তো এমনিতেই বুঝতে পারো যে একটু বৃষ্টি হলে রাস্তায় ময়লা পানি উঠে যায়। কেন উঠে যায়? কারণ সোয়ারেজ ব্যবস্থাটা আমাদের দেশে ভালো না। ঠিক তেমনি কলকারখানা বলো বা এমনিতেও যদি দেখা যায় যে যত্রতত্র পয় নিষ্কাশনের ব্যবস্থা থাকে, যেগুলো একটা নির্দিষ্টভাবে নির্দিষ্ট পন্থায় যাওয়ার কথা সেটা না হয়ে যেখানে সেখানে হচ্ছে, যার কারণে পানি দূষিত হয়ে যাচ্ছে। তোমরা অনেকেই হয়তো হাতির ঝিল গিয়েছো, হাতির ঝিলের যদি পানির গন্ধ মানে কাছে যাও, সেখান থেকে যে কি পরিমাণ দুর্গন্ধ আসে তাহলে তোমরা বুঝতে পারবে। তো আমাদের যে পয় নিষ্কাশনের ব্যবস্থা সেটা কিন্তু খুব একটা ভালো না। যেখানে মানুষজন চলাচল করছে এমন একটা দর্শনীয় স্থান, সেখানে পয় নিষ্কাশনের যেই ব্যবস্থাটা আছে সেটাই কিন্তু ভালো নয়। তারপর হচ্ছে খালবিল ও নদী নালা ভরাট করে আবাসন তৈরি, আমি যেটা বললাম যে এখন হাউস বিল্ডিং দেখো না, বড় বড় প্রকল্প হচ্ছে, 20 তলা 25 তলা বিল্ডিং হচ্ছে, সেগুলো কীভাবে হচ্ছে? সেগুলো আমাদের যে নদী আছে, নদী নালা আছে, খালবিল আছে, সেগুলোকে ভরাট করে করে সেখানে বিল্ডিং তৈরি হচ্ছে। এগুলো সবগুলোই কিন্তু পানি দূষণের জন্য দায়ী। এর ফলে পরিবেশের উপর কী প্রভাব পড়ে দেখো তো, নদী নালা পানি দূষিত হয়, তারপর পয় নিষ্কাশনের ব্যবস্থার কারণে দেখো কীরকম হচ্ছে, নদী নালা পানি দূষিত হয়, যেই পানিটি আর পরবর্তীতে ব্যবহার করা যায় না। তোমরা যদি বুড়িগঙ্গা শীতলক্ষার পানি দেখো, এত খারাপ অবস্থা যে সে পানিটা বিভিন্ন ধরনের প্রাণী বাস করতে পারবে না সেখানে, সেই পানি তো ব্যবহার করার প্রশ্ন ওঠে না, এত খারাপ অবস্থা পানি। এখন দেখো মাছ সহ কি হয়, বিভিন্ন জলজ প্রাণী বাসের অনুপযোগী হয়ে যায়, বসবাসের অনুপযোগী হয়। তারপর কি হয় দেখো, এই যে পানিতে বিভিন্ন ধরনের ময়লা যাচ্ছে, যার কারণে কি হচ্ছে, পানিতে বিভিন্ন ধরনের রোগ জীবাণু ছড়িয়ে পড়ছে। এই রোগ জীবাণু কি করে, বংশ বিস্তার করে। পানিবাহিত এইসব পানি যদি ব্যবহার করে তাহলে পানিবাহিত রোগের প্রভাব দেখা যায়।
দেখা যায়। ঠিক আছে, এখন কি লেখাটা দেখা যাচ্ছে? মনে হয় দেখা যাচ্ছে। যাই হোক, আচ্ছা, এরপর কি হচ্ছে দেখো। এরপর আমরা যদি দেখি যে আর কি কি প্রভাব বিস্তার করছে, তাহলে দেখা যাবে শব্দ দূষণ। শব্দ দূষণ কিভাবে হচ্ছে তোমরাও লিখে ফেলো। এখানে পানির জায়গায় এটা হচ্ছে শব্দ দূষণ। শব্দ দূষণ কীভাবে হয়? কলকারখানায় বিভিন্ন ধরনের মেশিন ব্যবহৃত হয়, সেই মেশিনে যে আওয়াজ হয় সেটার দ্বারাই শব্দ দূষণ হয়। অত্যন্ত জোরে আওয়াজ হয়। কলকারখানার মেশিনের আওয়াজ, কারখানার মেশিনের আওয়াজ, তারপর হচ্ছে অফিসের জেনারেটরের আওয়াজ। তোমরা যদি কেউ জেনারেটরের আওয়াজ শুনেছো কি না, এখন তো তেমনভাবে বিদ্যুৎ চলে যায় না। আমরা ছোটোবেলায় প্রায় দেখেছি কারো কারো বাসায় ছোট আকারের জেনারেটর থাকতো। সেই জেনারেটরের যেই আওয়াজ, কিন্তু একটা বড় অফিসে জেনারেটর যদি ব্যবহার করা হয়, সেখান থেকেও কিন্তু বেশ বড় সড়ো যদি জেনারেটর ব্যবহার করা হয়, অনেক আওয়াজ হয়। অফিসের জেনারেটর এর আওয়াজের মাধ্যমেও কি শব্দ দূষণ হয়ে থাকে। তারপর হচ্ছে বিভিন্ন ধরনের যানবাহনের শব্দ। যানবাহন, আমাদের দেশে যে যানবাহনগুলো আছে সেখান থেকে কিন্তু শব্দ নির্গত হয়। বাহনের শব্দ, কারণ নিম্নমানের যেই যানবাহনগুলো বা মেশিনপত্রগুলো ব্যবহার করা হয় সেখান থেকে প্রচুর আওয়াজ হয়, এবং এর মাধ্যমে কি হয়, এর কি পরিবেশের উপর কী প্রভাব পড়ে? শ্রমিক কর্মচারীদের মনোযোগের নষ্ট হয়। শ্রমিক কর্মচারীদের মনোযোগ নষ্ট হয়। তারপর হচ্ছে এই যে এত জোরে জোরে আওয়াজ হয়, এর মাধ্যমে মানুষের শ্রবণ শক্তি কমে যায়। এটা হচ্ছে শ্রমিকদের শ্রবণ শক্তি কমে যায়। ঠিক আছে, এভাবে কিন্তু শব্দ দূষণ আমাদের পরিবেশের উপর প্রভাব বিস্তার করে। এরপরে আমরা ভূমি দূষণ নিয়ে আলোচনা করব। ঠিক আছে, কিভাবে ব্যবসা ভূমি দূষণের উপর জন্য দায়ী হয়ে থাকে, কি কি কারণে ভূমি দূষণ হচ্ছে সেটা আমরা এখন জানব। ভূমি দূষণ, ঠিক আছে, দেখি দেখা যাচ্ছে। হ্যাঁ, যদি কেউ দেখতে না পাও আমাকে জানিও, আর দেখি কিছু করা যায় কিনা। যদি একটু কাছে নিয়ে গিয়েছি, দেখা যাক কি অবস্থা। ঠিক আছে, আচ্ছা, এখন দেখো ভূমি দূষণ বিভিন্ন কারণে ভূমি দূষণ হয়ে থাকে। কি কি কারণে ভূমি দূষণ হয়? এই যে নির্বিচারে গাছ কেটে ফেলা হচ্ছে, নির্বিচারে গাছ কাটা,
নদী নালা ভরাট করে কি কারখানা স্থাপন, তারপর কি হচ্ছে নিম্নমানের এই যে ফসল উৎপাদনের জন্য, দ্রুত ফসল বড় করার জন্য নিম্নমানের সার ব্যবহার। ঠিক আছে, এই যে দেখো নির্বিচারে গাছ কাটা হচ্ছে, এর কারণে পরিবেশে কি ধরনের সমস্যা হচ্ছে। একে তো বিভিন্ন ধরনের ঝড় ঝঞ্ঝার সৃষ্টি হচ্ছে, এরপর যে নিম্নমানের সার ব্যবহার, এগুলোর কারণে জমির বা ভূমির উর্বরতা নষ্ট হচ্ছে। ভূমির উর্বরতা নষ্ট হয়। তারপর নদী নালা ভরাট করে কারখানা স্থাপন করা হচ্ছে, চাষাবাদের জমি কমে যাচ্ছে, চাষের জমি কমে যায়। আবার দেখো এই যে আমরা ব্যবসায়ীরা বিভিন্ন পলিথিন ব্যাগ ব্যবহার করছে, পলিথিন ব্যাগের কারণে জমির উর্বরতা একেবারে নষ্ট হয়ে যায় এবং কখনো কখনো ভূমিধসের মতো কাজও ঘটে থাকে, কারণ পলিথিন কখনো নষ্ট হয়ে যায় না, পচে যায় না, এটা সেরকমই থাকে এবং মাটির যেই বিষয়গুলো থাকে সেগুলো নষ্ট করে দেয়। এই কারণে চাষের জমি চাষের অনুপযোগী হয়ে যায়, ভূমিটা চাষের জন্য অনুপযোগী হয়ে যায়। এই জন্য ব্যবসা করতে গেলে বিভিন্ন দেশে পলিথিন জিনিসটাকে ব্যান্ড করে দেওয়া হয়েছে, যাতে এই জিনিসটা আর ব্যবহার না করা হয়। কি আমাদের দেশেও মাঝে এরকম হয়েছিল, এখনও তোমরা দেখবে যে শপিং মলগুলোতে তোমাদের কাপড়ের ব্যাগ দিচ্ছে, কিন্তু পূর্বে এরকম ছিল যখন আমি অনেক ছোট ছিলাম, তখন কিন্তু পলিথিন ব্যাগ দিত এবং সেই জিনিসটা আমি আবার দেখছি বর্তমানে তাই হচ্ছে। এখন আবার পলিথিনের ব্যবহারটা বেড়ে যাচ্ছে। পলিথিন, প্লাস্টিক এগুলো জমির উর্বরতা কমিয়ে দেয় এবং যা চাষাবাদের জন্য একদম অনুপযোগী করে তোলে জমিকে। এই জন্য এই বিষয়গুলোর প্রতি খেয়াল রাখতে হয়, যেগুলো ব্যবসায়ীদের প্রচুর পরিমাণে খেয়াল রাখা প্রয়োজন সেগুলোর প্রতি, কিন্তু দেখা যাচ্ছে যে ব্যবসায়ীরা খেয়াল রাখছে না। এই বিষয়গুলোর প্রতি কিন্তু ব্যবসায়ীদের খেয়াল রাখতে হবে, এগুলোই কিন্তু ব্যবসায়ের নৈতিক দায়িত্ব। ঠিক আছে, আমার বিষয় ছিল যে ব্যবসার মাধ্যমে কিভাবে বায়ু দূষণ হয়, পানি দূষণ হয়, শব্দ দূষণ হয়, ভূমি দূষণ হয় এবং এগুলো পরিবেশের উপর কীরকম প্রভাব বিস্তার করে। আমি সেগুলো প্রতিটারই আলাদা আলাদা বিস্তারিত আলোচনা করেছি। তোমরা যারা ক্লাসটি এখন দেখছো তারা এখনই লিখে ফেলো, আর যারা পরবর্তীতে দেখবে তখন তোমরা অবশ্যই দেখে এই সিডাব্লিউটা করে ফেলবে। ঠিক আছে, তাহলে আমি এখন একটু মুছে দিই। এখন এই যে আমরা তো এতক্ষণ জানতে পারলাম যে কি করে ব্যবসার কারণে পরিবেশ দূষণ হচ্ছে এবং এটা পরিবেশের উপর কি প্রভাব ফেলছে। এখন আমরা জানবো যে এটা কিভাবে রোধ করা যায়, পরিবেশ দূষণে ব্যবসায়ীদের করণীয় কি, বা পরিবেশ দূষণে পরিবেশ দূষণ রোধে করণীয় কি কি করতে হবে। প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে আইন প্রণয়ন ও তার যথাযথ প্রয়োগ। আমাদের দেশে আইনটা খুব ভালোভাবে প্রণয়ন করা থাকলেও এর প্রয়োগ দেখা যায় না। আইন প্রণয়ন ও যথাযথভাবে প্রয়োগ। এরপর দ্বিতীয়টা হচ্ছে গণসচেতনতা। গণসচেতনতা সৃষ্টি। আমাদের মধ্যেও কিন্তু এই পরিবেশ দূষণের বিষয়গুলো নিয়ে কোনো সচেতনতা দেখা যায় না। এই বিষয়ে সচেতনতা সৃষ্টি হয় তখন কিন্তু এখান থেকে অনেকটাই
পরিবেশ দূষণ রোধ করা সম্ভব হবে। এরপর হচ্ছে বজ্র ব্যবস্থাপনা উন্নয়ন। এই যে বজ্রগুলো যেখানে সেখানে নদীতে, মাটিতে, বায়ুতে ফেলে দিয়ে আমরা যেখানে সেখানে তার মাধ্যমে কিন্তু অনেক পরিবেশের ক্ষতি হচ্ছে। এই যে বজ্র ব্যবস্থাপনা করতে হবে, এমন জায়গায় এমনভাবে রাখতে হবে যেটা পরিবেশের জন্য ক্ষতিকারক নয়। উন্নয়ন, যাতে কোনো ব্যবসায়ী যখন তখন নদীতে বা যে কোনো জায়গায় মাটিতে খোলা অবস্থায় তাদের বজ্রগুলো ফেলে দিতে না পারে, সেই জন্য কি করতে হবে, যথাযথ আইন প্রণয়ন করতে হবে যে এটা ফেললে কি পরিমাণ এর জন্য ক্ষতি হবে এবং কি কি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। শুধু আইন প্রণয়ন করে রাখলাম কিন্তু সেই অনুযায়ী কাজ করলাম না, তাহলে তো হবে না। যদি কোনো আইনগত শাস্তি থাকে প্রণয়নে, যদি আইন প্রণয়নের সময় যদি কোনো শাস্তি ব্যবস্থা রাখা হয় সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করতে হবে, মানে যথাযথভাবে আইনটা প্রয়োগ করতে হবে। এরপর হচ্ছে গণসচেতনতা সৃষ্টি, সাধারণ মানুষের মধ্যে পরিবেশ দূষণ নিয়ে এর সচেতনতা, বিভিন্ন ধরনের ক্যাম্পেইন, কর্মশালা সৃষ্টি করতে হবে। তারপর হচ্ছে বজ্র ব্যবস্থাপনা উন্নয়ন। বজ্র ব্যবস্থাপনা বলতে এই বজ্রগুলো যেখানে সেখানে যাতে ফেলে দেওয়া না যায়, সেগুলো কোথায় কিভাবে রাখলে পরিবেশের জন্য ক্ষতিকর হবে না সেই ব্যবস্থা করতে হবে। তাহলে আমরা আজকে জানতে পারলাম, আমরা শিখতে পারলাম যে ব্যবসার মাধ্যমে কিভাবে বায়ু, পানি, মাটি এবং শব্দ দূষণ হচ্ছে, এটা পরিবেশের উপর কী রকম প্রভাব বিস্তার করছে এবং এই পরিবেশ দূষণ রোধে কী কী করণীয় রয়েছে। ঠিক আছে, দুঃখজনক হলেও সত্যি যে আমি যখন ক্যামেরায় দেখি তখন আমি লেখাটা ক্লিয়ার দেখছি, কিন্তু তোমরা বলছো যে লেখাটা ক্লিয়ার না। কি করা যায় এটা ঠিক বুঝতে পারছি না। আসলে কিভাবে ক্লিয়ার করব, এটা অনেক সময় নেটওয়ার্ক দুর্বলতার কারণে লেখাটা পরিষ্কার দেখা যায় না। এরপরও আমি যাই লিখেছি সেটা আমি কিন্তু তোমাদেরকে মুখে বলে দিয়েছি। যদি একটু বুঝতে অসুবিধা হয় তোমরা একটু আমার কথাটা শুনে লিখে নিবে, ঠিক আছে। এখন আমাদের সাথে আছে সুমাইয়া আলম, নাহিদা জান্নাত, জেসমিন আক্তার মানে আখি আক্তার, তারপর হচ্ছে মারিয়া আছে, ইমন আছে, ঠিক আছে। ঠিক আছে, মারিয়া লিখেছে কারেন্ট ছিল না সেজন্য সে শুরুতে জয়েন করতে পারেনি। ঠিক আছে মারিয়া, তুমি অবশ্যই পরে এই ভিডিওটি আবার দেখে নিও। আর আমার তোমাদের একটা মেসেজ দেওয়া ছিল যে এ মাসের মাঝামাঝিতেই তোমাদের একটি অনলাইন টেস্টের ব্যবস্থা করা হয়েছে এবং তোমরা যদি নিয়মিত ক্লাসগুলো দেখো এগুলোর মধ্যে থেকেই তোমাদের অনলাইন টেস্টগুলো নেওয়া হবে। আশা করছি তোমরা সবাই এই ক্লাসগুলো নিয়মিত দেখছো, ঠিক আছে, এবং সেই অনুযায়ী পাঠ অনুশীলন করছো। আজকে এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।